শাশুড়ি হিসেবে যতটা কর্তব্য সবটাই পালন করেছে। এখন জল গরম টরম তো রেডি করে রেখেছি। ধীরে ধীরে কথা বলতে হবে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আরও একটা নতুন দিনে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটা বাজে 4:30 প্রায় 40। তো এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে এটা, আগে একটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা বাবা মাকে হাওড়ায় ছেড়ে এসেছিলাম। ওনারা ডাক্তারের কাছে গেছিলেন পন্ডিচেরি, তো সেখান থেকে ওনারা ফিরছেন, এতক্ষণ ওনারা শিয়ালদায় চলে এসেছেন। তো আমি যাব না, আমি উঠেছি এই কারণে যে রান্না বান্না করে রাখবো, ওনারা এসে খাবেন, বিপ্লববাবু যাবেন মা বাবাদেরকে এগিয়ে নিয়ে আসতে। তো পুরো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। হ্যালো, হ্যাঁ বাবা, কোথায় আছো? ও, ট্রেন কটায়? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রাখছি। তোমার ছেলে যাচ্ছে বিদ্যাধরপুরে। তো আপনারা তো শুনলেন বাবা মা সোনারপুরে চলে এসছে। ওখান থেকে আর একটু আসলে তারপরে বিপ্লববাবু রিসিভ করবেন, আর আমি একটু রান্নাবান্নার দিকেই যাবো। চলুন। এদিকে বিপ্লববাবু মাথায় মাফলার বেঁধে রেডি হচ্ছেন, বেরিয়ে। প্রচন্ড ঠান্ডা বাইরে। হ্যাঁ, একটু ঠান্ডা পড়েছে বৃষ্টির কারণে। তুমি গরম জল বসাবে, কিন্তু ওরা আসলে ওরাও হাত মুখ ধোবে, আর আমি তো পুরো হাত মুখ ধোবো ভালো করে। তুমি তো একদম পুরো রেডি থাকবে। বেরিয়ে পড়লাম না? সাবধানে যেও। আপনারা বুঝতে পারছেন এখনো কতটা অন্ধকার আছে। হায় হায়, এই যে এদিকে বিপ্লববাবু ব্যাগপত্র নিয়ে চলে এসছে। মা বাবা কোথায়? ব্যাগপত্র চলে এলো। মার অবস্থা খুব খারাপ। রাস্তাটা কাদা, একটা লাইট নিয়ে যেও। মা বাবার কাছে তো লাইট আছে তো। তোদের সার্ফের জল, একটা জল গরম টরম তো রেডি করে রেখেছি। মার মুখ ফুলে দিবে কি? বাবা এমনি ফোন করে বলছিল আস্তে আস্তে কথা। আমি তো রান্না করে রেখেছিলাম, আর বাবা মা এসে একটু রেস্ট নিয়ে আর খেতে বসছে। মা লেবু দিয়ে খাচ্ছে, আর বাবা একটা ভাজা তরকারিটা দিয়ে খাচ্ছে। আর আগে বাবা নিম বেগুন দিয়ে খেয়েছো নাকি? হ্যাঁ, বেগুন আর নিমের পাতা দিয়ে শুক্তো। ধীরে ধীরে কথা বলতে হবে। বাবা মা সকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছেন, আর আমি দুটো খেতে বসেছি। মা বাবা প্রচণ্ড অসুস্থ, জার্নিংয়ের জন্য তাদের শরীরটা ঠিক নেই। আর আমরা যেমনটা ভেবেছিলাম যে মা বাবাকে রিসিভ করবো, তা ওনাদেরকে বাড়ি নিয়ে আসবো, পুরো পর্বটা একটা দেখানো হবে, কিন্তু মায়ের শারীরিক অবস্থা এতটাই খারাপ যেটা দেখার পরে আমি ক্যামেরা ধরবো এই জিনিসটা আমি আর করতে পারলাম না। মাকে ওখান থেকে নিলাম, অটো করে নিয়ে আসলাম বাড়িতে। সকালে একবার হালকা টিফিন করলো, গরম জল স্নান করে কিছুক্ষণ আগে ভাত খেয়ে এখন দুজনেই রেস্ট নিচ্ছেন। এই
হচ্ছে আজকের মোটামুটি ব্লগটা, যেটা দেখানোর ইচ্ছে ছিল সেটা সংক্ষিপ্তভাবে আমি বললাম। সকালবেলা তো মা বাবারা এসছে, আপনাদেরকে দেখিয়েছি, আর বিপ্লববাবু রিসিভ করতে গেছিলেন। আসার পরে এমন কিছু কিছু পরিস্থিতি হয়েছে যে আমরা পুরোপুরি অপ্রস্তুত ছিলাম, বা ভিডিও সেগুলো নিতে পারিনি। মা বাবা একটু ক্লান্ত ছিল, 3 দিন গাড়ি জার্নি করে এসছেন, তারপর তাদের স্নান খাওয়া দাওয়া একটু রেস্টেরও দরকার ছিল। তো সব কিছুর পরে দিনের শেষে আমরা বসে পড়েছি, আপনাদেরকেও শোনাবো, আমরাও শুনবো মা বাবার ওখানে গিয়ে রিপোর্ট কি করলো, কেমনভাবে ডাক্তার দেখালো, আশায় কোনো অসুবিধা হলো কিনা, সব কিছুই আপনাদেরকে শোনাবো, আর আমরা নিজেরাও শুনবো। আপনারা অনেকেই তো চেনেন, আবার অনেকেই চেনেন না, তো সেই সুবাদে আমরা আরো একবার পরিচয় পর্বটা শুরু করে দেবো। ইনি হলেন আমার শ্বশুর মশাই, ইনি হলেন আমার শাশুড়ি মা, অর্থাৎ বিপ্লববাবুর মা বাবা, আর আমার শ্বশুর শাশুড়ি। আর ইনি হলেন আমার মা, অর্থাৎ বিপ্লববাবুর শাশুড়ি। তো আর এখানে যাকে দেখা যাচ্ছে না তিনি হলেন বিপ্লববাবু, তিনি ক্যামেরার পেছনে। আর সব মিলিয়ে আপনারা কিন্তু দেখছেন সাথী বিপ্লব ব্লগ, ভুলে যাবেন না কিন্তু। বন্ধুরা, আপনারা তো আগের একটা পর্বেতে দেখেছিলেন যে বাবা মাকে আমরা হাওড়ায় ছেড়ে এসেছিলাম, আর হাওড়ার পর থেকে দাদা দিদির সঙ্গে বাবা মা গেছিল। তো সবার আগে বলে রাখি, দাদা দিদির কাছে আমি আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ। তো দাদা দিদির সঙ্গে গেছিলেন, তারপরেও রাস্তাঘাট তো যে সবার অসুবিধা তো সুবিধা থাকবেই। তো বাবাকেই জিজ্ঞাসা করি, বাবা যাওয়ার সময় কি কোনো অসুবিধা হয়েছিল? না, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সুস্থভাবে পৌঁছে গেছি। গিয়ে তোমরা পৌঁছেছিলে কটায়? আমরা ওখানে পৌঁছেছিলাম এই পন্ডিচারি, 3টে নাগাদ পৌঁছে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর ওখানে যে থাকা খাওয়ার যে মানে ভালো ব্যবস্থা ছিল? ওখানে ব্যবস্থা মোটামুটি ভালো, আগের থেকেই সব যোগাযোগ করা ছিল, কোনো অসুবিধা আমাদের হয়নি, সেই মতো পৌঁছে গেছি। আর মার কাছে শুনতে চাইবো যে ডাক্তারটা কিভাবে মানে দেখিয়েছো তোমরা, বা যদি কেউ যেতে চায় কোনো দর্শক বন্ধু, তো তারা কিভাবে যাবে? আমাদের সঙ্গে যাবে, আমাদের তো 2 মাস পরে আবার ডেট আছে। আর আমাদের যে ছেলেটা দেখিয়েছে সত্যিকারে সে ভালো, আমাদের বিপ্লবেরই বয়স, সত্যি ভালো ছেলে। আর ওখানে ডাক্তার দেখানোটা আমার বৌমা সব জায়গায় হাত ধরে নিয়ে যেত, সব জায়গায়, উঁচু নিচু সিঁড়ি টিড়ি ওগুলো ভাঙতে দিত না। তারপরে লিফটে সব জায়গায় যাওয়া আসা করতো। আর যদিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আমার বউ ছিল না, ও আমার মোটামুটি সবটাই, সে বিশাল আনন্দ করতাম ওর নিয়ে সবসময়। অসুস্থ ডাক্তারখানাতে আসার পরে ক্লান্ত হয়ে পড়তাম, তো গিয়ে বলতো দিদা উঠতে হবে, এক্ষুনি উঠতে হবে, আমি তো ইঞ্জেকশন দেবো তোমাকে, বাধ্য করতো আমাকে উঠতে। যে ডাক্তারের কাছে গেছো, তার ভাষা কথাবার্তা সেই সব বিষয়ে যদি একটু তুমি জানাও। এমনি কোনকার নার্স হোক ডাক্তার, ওদের পরিষেবা ভালো, ভাষাও খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। ওদের ভাষাটা অন্যরকম, আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, তার মধ্যে দিয়ে অনেকে আবার হিন্দিও বোঝে, টুকটাক তাদের সঙ্গে কথা বলতাম। তো ওই যে ভাষাটা তুমি কিভাবে বুঝলে? ওটা বুঝলাম বলতে ওদের ভাষা তো আমরা বুঝি না, তবে আমরা যে এজেন্টের মাধ্যমে গেছিলাম সেই থেকে ডাক্তারকে সব কিছু বুঝিয়ে বলতো। আমরা রোগের ব্যাপারে বলতাম তাকে, এজেন্টকে বলতে, এজেন্ট আবার ডাক্তারকে ওদের ভাষায় বুঝিয়ে দিত। মা, তোমরা যে এজেন্ট ধরে গেছিলে, তো সেই এজেন্ট যিনি ছিলেন আর কি, তার নাম কি বলা যাবে? হ্যাঁ, ওর নাম রুদ্র প্রতাপ মণ্ডল। তো তার ব্যবহার কেমন? সত্যিকারে ভালো ছেলে, বাংলায় কথা বলে আমাদের সঙ্গে, আর ডাক্তারদের সঙ্গে ওই ওদের ভাষায় কথা বলে। তারপরে ওখানকার যে ডাক্তার বা নার্স, আমরা না বুঝতে পারলেও আকার ইঙ্গিতে ইশারায় হাত দিয়ে দেখিয়ে কিছুটা আমাদের বুঝিয়ে দেয়। তোমাদের ভাষা কি ওনারা বুঝতে পারতেন? পারতো কিনা, পারতো মনে করতাম, কেননা আমি তো বাংলাই বলতাম, তো বুঝতে পারতো। আর ওখানকার খাওয়া দাওয়া আর আমাদের এখানে খাওয়া দাওয়ার মধ্যে পার্থক্য কি কিছু আছে, না একই রকম? না, পার্থক্য বলতে এখানকার মাছের চর্বি হয়, ওখানকার মাছ খেয়ে আমরা কিন্তু সে টেস্ট পাইনি। কেমন স্বাদ এখানকার মতো? না না, এখানকার মতন মানে কি বলবো সেটা ভাষায় বলা যাবে না, মানে কিছুটা বাংলায় যেটা বলে ঘাস মতো লেগেছে, সেই রকম একটা বুঝেছি আমরা, আমাদের কাছে ভালো লাগেনি। আর ট্রেনের খাবার কেমন ছিল? ট্রেনের খাবার বলতে বাবা আমাকে বলছিল বিরিয়ানি এসেছে, ডিম বিরিয়ানি, তা আমি কিরকম রান্না বান্না শেষে খেতে পারবো না, আমি প্লেন ডিম ভাত খেয়েছি। আর তোমরা তো যা খাবার দিয়েছিলে টিফিন, সেইগুলো খেয়েছি। জল তো 20 লিটার মনে হয়, ওটা 2 ড্রাম থেকে
যা জল তুলে দিয়েছিল ওটা হয়েছে, একটা স্টেশন না দুটো স্টেশন ছিল, তখন জল ফুরিয়ে গেছিল, তা বোলা জল কিনে নিয়েছিল, সেগুলো বোতলে বোতলে। তো আমি আরো একবার দাদা দিদির কাছে আন্তরিকভাবে খুব খুব কৃতজ্ঞ যে তারা নয়, আরো মাসিমা ছিলেন, মানে আমার যে দিদি গেছিলেন ওনার মা, তিনিও খুব হেল্প করেছেন বাবা মাকে। বাবা, তোমরা তো কলকাতায়ও বহু ডাক্তার দেখিয়েছো, তারপর ওখানে গিয়েও দেখিয়েছো, তো তোমার কি এখানকার ডাক্তার ওখানকার ডাক্তারের মধ্যে কিছু তফাৎ কিছু বুঝলে না একই রকম? অনেক কিছু ডিফারেন্স আছে, যেহেতু মানে পয়সা কড়ির দিক দিয়ে অনেকটা বেশি। কোথায় সেটা বেশিটা কোথায়? বেশিটাই কলকাতায়, আচ্ছা। ওখানে অনেকটা কম। আমরা যখন চিকিৎসা করতে গেছিলাম পদুচেরি, হুম। ওখানকার পয়সাটা অনেক কম এবং চিকিৎসা করতে খুব ভালো। আর এখানকার ডাক্তার নার্সদের তো ব্যবহার দেখেছো, গেছো বারবার তাদের কাছে, আর ওখানকার ব্যবহার কেমন? ওখানকার ব্যবহার খুব সুন্দর, ব্যবহার সুন্দর এবং হসপিটাল চত্বরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই ওটাই আমাদের ভালো লেগেছে। এটাই তোমাদের সব থেকে ভালো লেগেছে। আর মা, এই যে তোমরা গেছো, তোমরা তো বাংলায়, তোমাদের তো এই বয়সে গেছো মানে প্রচুর রোগ নিয়ে গেছো বলছো, এবার এর মধ্যে কি ডাক্তার বা নার্স যাকে দেখিয়েছো তোমরা, তাদের মধ্যে কি কোনো বিরক্তি ভাব ছিল বা শুনবো না এরকম কিছু ছিল? না, ওরা কর না, আমরা ধরো আমাকে তো হাত ধরে নিয়ে যেত বয়স্ক মানুষ, বা আমার একটু হাঁটুতে ব্যথা। বাবা মা তো ডাক্তারের কাছে গেছিলেন, সেই গল্প শুনছিলাম। আর এখন যাব আমি আমার মায়ের কাছে গল্প শুনতে। আমি তো জানি আমার মা কখন বেরিয়েছে, কি বৃত্তান্ত সবকিছুই, কিন্তু সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটাও জানাবো যে আমার বাপের বাড়ি কোথায়, আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা কোথায়। এখানে কিন্তু শেষ নয়, এরপরেও যাবো বাবা মার ডাক্তারখানার গল্প আবারও শুনবো। মা, তুমি কখন বেরিয়েছো আজকে? 10টা বেরিয়ে, 10টায় বেরিয়েছো, আর কটার দিকে এলো? 4টে বেজে গেছে না আসতে? 4টে বেজে গেছে। আর তুমি তোমার জামাইয়ের জন্য কি কি নিয়ে আসলে? জামাইয়ের জন্য নিয়ে এসেছি কাতলা মাছ আর লাউ ডাঁটা আর শিম নিয়ে এসেছি, বিট কপি নিয়ে এসেছি, ওলকপি আর চাল কুমড়োর বড়ি। আর তুমি এখানে আসাতে বাবা কিছু বলেনি? বাবা কি বলবে, বাবা আমার আগেই দিল ঘাট অব্দি, বোর্ডে তেল দিয়ে চলে গেল। মা, আমার বাপের বাড়ি অর্থাৎ এখন যেটা তোমার বাড়ি, তো সেটা কোথায় তুমি বললে দর্শক বন্ধুরা আশা করি জেনে যাবে যে আমার বাপের বাড়িটা কোথায়। আমার বাড়ি সুন্দরবন কুমিরমারিতে আমাদের বাড়ি। আর সুন্দরবন কুমিরমারি বলতে দুটো কুমিরমারি বোঝায়, একটা হচ্ছে ঝড়খালি বাসন্তীর ওদিকে একটা কুমিরমারি পড়ে, আর একটা ছোট মোল্লাখালী কুমিরমারি। তো আমার বাপের বাড়ি হচ্ছে ছোট মোল্লাখালী কুমিরমারি। আর ভাই আসার জন্য বায়না করেনি এখানে? না, ভাই আসার জন্য বায়না করেন, বাড়ির ধারে বিয়ে আছে, সে বিয়ে নিয়ে ব্যস্ত, বরযাত্রী গেছে, সেখান থেকে তো রাত্রে ফেরেনি, বোর্ডে আসবে, বরের বোর্ডে নাচ গান করতে করতে আসবে, মানে এ তারিখও ওই নিয়েই ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে আর আমার বলতে তুমি মাসিমার বলো, মাসিমা মঙ্গলবারের দিন যাবে, তুমি মাসিমার থাকতে বলো, আমি সোমবারের দিন যাচ্ছি। আমাকেও কিন্তু ভাই বলেছিল যে তুই তোর বাবা মাকে বল যে ওরা যেন একটু সোমবার পর্যন্ত থাকে, তাহলে আমি সোমবার দিন যাব। ওদি দাদা তো আমার বলছিল ডাক্তারের কাছ থেকে এসে বেড়াতে আসবে, তা তুমি তো দেখে যাচ্ছ, রেস্টে থাকতে বলেছে ডাক্তার, আমি কিন্তু এমন যেতে পারবো না। এই কথাটা তোমার বলতে হবে দাদা। সেটা তুমি তোমার দাদার বলে দিয়ে, না ফোনে বললে যতটা বুঝতে পারবে, তার চেয়ে তুমি চোখে দেখে যাচ্ছ, আমি বুঝি বলবে, আর আমি তো বলবো গিয়ে দাদা, তুমি দাদার একটু বলে দিয়ে, আমি বলবোই। কথা ছিল তো ওই সময় আমার ডাক্তারের কাছে যাওয়ার, না ওই জন্য আমার তো ডাক্তারের কাছে যাওয়ার ডেট। বাবা যে রিপোর্ট গুলো করলো তাতে তোমার কি অসুবিধা ধরা পড়লো? এবং থাইরয়েড ধরা পড়েছে, পেটের সমস্যা কি ছিল সেটাও ধরা পড়েছে। কিমোভাবে চিকিৎসাপত্র করে ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, কিমোভাবে আমরা ওষুধ নিয়ে চলে এসেছি। পরবর্তীকালে আবার যাওয়া হবে 2 মাস পরে। আচ্ছা, তো সেটা কি এই ওষুধগুলো কমপ্লিট করে তারপরে? হ্যাঁ, তারপরে যেতে হবে। আর এই যে কোমরে ব্যথা যেটা তোমার মাঝে হচ্ছিল বাড়ির মধ্যে, যে কোমরে মানে এই সাইডটা পুরো অবশ হয়ে যাচ্ছে কোমর থেকে, তো সেটা নিয়ে কি বললে? সেটা বললো ওষুধপত্র দিয়েছি, এতে ভালো যায়, 2 মাস খেয়ে দেখো, তাতে মোটামুটি আশা করি ভালো হবে। মায়ের কি ধরা পড়লো রিপোর্টে?
আমার এই কোমরের হাড় খেয়ে গেছে, আর এই ডান সাইডের হাঁটুর এই যে এরকম জয়েন্ট থাকে না, ওই জয়েন্টটা সরে গেছে। ডাক্তার ওষুধপত্র দিয়েছে, বললো 2 মাসেরই দিয়েছে, বললো এটি খেয়ে 2 মাস পরে অবশ্যই আসতে হবে, আর এমআরআই করে ওনারা বুঝবেন যে ওষুধ দিয়েছে যে ক্ষয় রোগ যেটা বলে, যে ওষুধ খেয়ে কতটা ক্ষয় পূরণ হয়েছে, তারপরে সিদ্ধান্ত নেবে কোনটা করা। আমি তো বারবারই শুনছি যে তোমাদের মন খারাপ লাগছে ছেলে বৌমার জন্য, নাতিটার জন্য, যে নাতিটাও আছে। তো এই খারাপ লাগাটা কি যে শুধু ওরা দূরে আছে সেই খারাপ লাগা, না অন্য কোনো কারণ আছে এর মধ্যে? কোনো কারণ বলতে, আমি যখন ওখানে ছিলাম অসুস্থ, বৌমা তো শাশুড়ি হিসেবে যতটা কর্তব্য সবটাই পালন করেছে। খারাপ লাগার কারণ, আমরা যেদিন আসলাম তার আগের দিন বৌমা অপারেশন হয়েছে। ওখানে থাকলে হয়তো কিছু না করে দিতে পারতাম, ঘরে বসে একটু রান্না করে দিলে ছেলেটা নিয়ে যেত, এইটা একটা খারাপ লাগার বিষয়। আর আমার পপু তো সবসময় আমার পেছনে লেগে থাকতো, এখানে এসে সেইটা ফাঁকা ফাঁকা লাগবে, এই কারণে। এই খুশিতে থাকতো, ও সকালবেলা আসবে, বেরাস করতে করতে এসে বলবে দিদা হাই বলে কোনো একটা অপরিচিত লোকের পেছনে লুকিয়ে যাবে। আর আমি ভয় পেতাম, ছেলে ধরার ভয়, আমিও তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসতাম। ও খুব আমার ভয় পাওয়াতো এইটা। আর বাবা গপুর সঙ্গে কেমন ভাবে সময় কাটিয়েছো? খুব আনন্দের সহিত কাটিয়েছি। ও আমার পিছনে খুব লাগতো, সেন মাথা তো খুব বাবার। আর সেন লাগাতো খুব। আমি বলি দোষ আমাকে লাগাস না, আমার গন্ধ সহ্য হয় না, আর তোমাকে মারতেই হবে, আমি তোমাকে মারতেই দেবো। বাবা মা তো বাড়ি ফিরে এসছে, সেই সঙ্গে আমারও মা এসছে। তো আজকের আমরা বাড়ি 5 জন, খুবই আনন্দ। কিন্তু তারপরেও এই আনন্দ মাঝে কোথাও একটু দুঃখ থেকে গেছে যে দাদা দিদির এই অসময়ে আমরা একটু থাকতে পারলাম না, বা বাবা মার মনেও এই উদ্বিগ্নটা থেকে গেছে যে ছেলে বৌমার পাশে বাবা মা থাকতে পারলো না, এক জায়গায় ছিল, তারপর বাবা মাদের চলে আসতে হলো, দাদা দিদি আসতে পারলো না। আর নাতিটা তো আছে, তার কারণে তো অনেক মন খারাপ মা বাবার। আর সমস্যা কিন্তু এখানেই শেষ নয়, বা দুশ্চিন্তা এখানে শেষ নয়। আবারও ফের 2 মাস পরে বাবা মাকে আবার যেতে হবে ডাক্তারের কাছে। জীবন সংগ্রামের যুদ্ধে যে যার নিজের জীবন সংগ্রামে ভালো থাকুক। আপাতত এখানেই পর্বটি শেষ করছি। এতক্ষণ ধরে পর্বটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।